মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস। একটা জিনিস হচ্ছে যে আপনার হরর ছবি দেখার বা হরর গল্পের বই পড়া, ছবি দেখার কিছু কথা বলুন। প্রিয় আপনার ছবি দেখা ছোটবেলায় মনে পড়ে বাবার সঙ্গে, এরকম কোনো? না, ছোটবেলায় বেশি যে হরর ছবি দেখেছি তা নয়, কারণ সেটা বোধহয় একটা বারণ ছিল মানে একটা অলিখিত বারণ ছিল। আর সে সময় যে খুব একটা হরর ছবি এখানে রিলিজ করতে আমার মনে পড়ে না। কিন্তু হরর ভূত কিন্তু আলাদা, মানে ভূত একদম আলাদা, হরর একদম আলাদা। যেমন আমি পরের দিকে আমার ভীষণ একটা ইন্টারেস্ট হলো, ইনফ্যাক্ট এখনও আছে, যে এক সময় ইউনিভার্সাল স্টুডিওরা প্রচুর সেই হরর ছবি তৈরি করেছিল, যেমন ড্র্যাকুলা, ফ্র্যাঙ্কেনস্টাইন ইত্যাদি। সেগুলো এখন দেখতে এখনও ভীষণ ভালো লাগে, কারণ মুডের দিক থেকে, অ্যাটমসফিয়ারের দিক থেকে, ফটোগ্রাফির দিক থেকে। আমার হ্যামারের উপরেও একটা দুর্বলতা রয়েছে, হ্যামার হরর যেগুলোকে আমরা বলি, বিশেষ করে ড্র্যাকুলা, ফ্র্যাঙ্কেনস্টাইন ইত্যাদি। এগুলো খুবই ইন্টারেস্টিং লাগে, এখনও দেখতে ভালো লাগে। বাবার কোনো প্রিয় ভূতের বাবার বা হরর ছবি? না, বাবার সেরকম বাবার কিছু সাইফাই ছবি খুব প্রিয় ছিল। আমার নিজের মনে হয় যে খগম একটা অদ্ভুত, আমার সবসময় একটা গা শিরশিরে ভাবটা বেশি ভালো লাগে, মানে ভূত চলে এলো সেটাতে আমার খুব একটা এফেক্টিভ হয় না, যে কারণে শাইনিং এর মধ্যে একটা অদ্ভুত মানে ছিল আর কি, মজা ছিল। খগম, হ্যাঁ খগম, সত্যি কথা বলতে কি, গুপি গায়েন না হলে খগম বোধহয় লেখা হতো না, কারণ গুপি গায়েনের জন্য আমরা 66 সালে আমরা পুরো রাজস্থান চষে বেরিয়েছিলাম, লোকেশন দেখতে গিয়েছিলাম, এবং আমরা প্রথম যেখানে থাকি সেটা ভরতপুর, এবং সেখানে বাবা এই গল্পটা শুনলেন যে একজন সাধু বাবা রয়েছে যার একটা পোষা সাপ রয়েছে, এবং সেটা শুনে তো ন্যাচারালি সবই মাথার কম্পিউটারে চলে গেল আর কি। তারপরে আলটিমেটলি ভরতপুরে শুটিং হলো না ঠিকই, কিন্তু গল্প লেখা হলো, মানে খগম লেখা হলো, এবং যে সার্কিট হাউসে আমরা ছিলাম সেই সার্কিট হাউসেই সাবস্টুবি চরিত্রগুলো আছে। আর মেন ওই স্প্রিং বোর্ডটা এসেছিলো, আইডিয়াটা ওখান থেকে এসেছিলো, এবং আমার নিজের মনে হয় যে খগম মানে হররের দিক থেকে বাবার শ্রেষ্ঠ, ওই দিক থেকে আমার মনে হয়, কারণ ভীষণ এফেক্টিভ বলে। বালকিশন, বালকিশন, বালকিশন। আমার মনে হয় প্রথম ভূতের গল্প হচ্ছে অনাথবাবুর ভয়, যেখানে যার মধ্যে একটা অদ্ভুত মজা রয়েছে। আর কি বলবো, আর হ্যাঁ, ব্রাউন সাহেবের বাড়ি, সেটাও অসম্ভব একটা আনএক্সপেক্টেড টুইস্ট, যেটা প্র্যাকটিক্যালি ধরা যায় না শেষ পাতায় না পৌঁছানো অবধি। সেখানে একটা রয়েছে ডেফিনেটলি। আপনি আরেকটা গল্পের কথা বলেছিলেন, খগম ছাড়া ফ্রিটসও নয়? ফ্রিটসটার লোকেশনটা আমাদের সেখানেও আমরা গিয়েছিলাম, বুদিতে আমরা গিয়েছিলাম। আলটিমেটলি বুদির ওই কেল্লাটাই, মানে বুদির যে ফোর্টটা দেখানো হয়েছে সেটাই সাপোজ টু বি সুন্ডির রাজ্য, সুন্ডির মানে রাজবাড়ি। তো ওই একটাই শট নেওয়া হয়েছিল, আর খুচখাচ কিছু নেওয়া হয়েছিল, খুব বেশি শুটিং হয়নি বুন্দিতে। কিন্তু বুদির সার্কিট হাউসটা দেখেই বাবা ফ্রিটসটা ভাবেন। ফ্রিটস কিন্তু একেবারে অন্য, মানে একদম অন্যরকম। ফ্রিটসের কোনো স্প্রিং বোর্ড নেই অ্যাজ সাচ, কিন্তু লোকেশনের একটা স্প্রিং বোর্ড অবশ্যই রয়েছে বুন্দির ওই সার্কিটের বাড়ি। এর নাম ফ্রিটস, এই নামে ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। আপনার প্রিয় সে ক্যারেক্টারই বলুন বা ঘটনাই বলুন, এরকম কোনো গল্প আছে যেটা আপনার বিশেষভাবে? খগমটা বোধহয় একটা প্রিয়। আমার পার্সোনালি তো ডেফিনেটলি খগন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার অবশ্য গগন চৌধুরী স্টুডিও খুব ভালো লাগে, এবং সেখানেও একটা সাংঘাতিক সেই রোয়াল্ড ডাল হচ্ছে সবসময়, মানে বাবা ভীষণ রোয়াল্ড ডালের ভক্ত ছিলেন, যে কারণে টেলস উইথ এ টুইস্ট। আর এমনিতেই মানে তুমি ও হেনরি ধরো, ধরো সব গল্পই তো একটা শেষে একটা অদ্ভুত একটা টুইস্ট রয়েছে, যেটাতে উনি খুব বিশ্বাস করতেন আর কি। যে কারণে গগন চৌধুরী স্টুডিও আমি করেছিলাম, অবশ্যই বঙ্কুবাবুর বন্ধু করেছিলাম। বঙ্কুবাবুর বন্ধু আপনি এমন একটা সময় পড়েছেন যখন টেকনোলজিও এত কিছু না। না, ওটা আসলে আমার মনে হয় যে আরেকটু মানে এখন করতে পারলে খুব ভালো হতো, এটা আনফর্চুনেট। তো যাই হোক, সেটা হয়তো ভবিষ্যতে করা ডেফিনেটলি হবে। রতনবাবু আর সেই লোকটা, দারুণ গল্প, দারুণ গল্প। মানে ওটার কিন্তু কোনো অ্যাজ সাচ সেরকম কোনো স্প্রিং বোর্ড নেই, মানে কোনো হঠাৎই মাথায় এসে যাওয়া এবং হঠাৎই লেখা গল্প।
আমার নিজের ভীষণ রতনবাবু সেই লোকটা করার ইচ্ছে, কিন্তু একটা খুব কমপ্লিকেটেড একটা ডাবল রোলের ব্যাপার রয়েছে, যেটা করা ভীষণ মানে একটু খরচার ব্যাপার আর কি, টেলিভিশনের জন্য করা হয়তো যায় না। আমার রতনবাবু স্ক্রিপ্টও লেখা আছে। আর সুকুমার রায়ের ব্যাকগ্রাউন্ডটা যদি না জানা থাকে, প্রফেসর জিজবিজের সঙ্গে রিলেট আসলে করা আমার নিজের মনে হয় যে এটা ভীষণ ভিজুয়াল গল্প, মানে সবই ভিজুয়াল, কিন্তু প্রফেসর হিজিবিজবিজটা মানে চেহারা টেহারা সব নিয়ে এমন একটা অদ্ভুত জিনিস, একটা মিশ্রণ, যে ওটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে মানে অডিওতে মানে কনভিন্সিং করা আর কি। মানে আর বিশেষ করে সুকুমার রায়ের সঙ্গে যারা পরিচিত নন, এখনকার অনেকেই হয়তো আমি ধরে নিচ্ছি পরিচিত নন, এই আনফর্চুনেটলি, তো একটু অসুবিধা। মিস্টার শাসমলের শেষ রাত, মিস্টার শাসমলের শেষ রাত্রি, হ্যাঁ অবশ্যই, সেটাও খুব ইন্টারেস্টিং। এখন সেখানে ওই মানে সেখানে একটা জন্তু জানোয়ারের ব্যাপার আছে, তো সেটা করাটা একটু কঠিন, সেটা সারাক্ষণ সে একটা ভয়েস ওভার দিতে হবে আর কি, যেখানে হয়তো একটু সাসপেন্সটা একটু কমজোর হয়ে গেলেও যেতে পারে আর। আচ্ছা, ওনার যেটা উনি বলেন যে একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বই, যেটা পিকুর ডায়েরি অন্যান্য, আর সেখান থেকে আমি দেখলাম ময়ূরকণ্ঠী জেলি গল্পটা কিন্তু করা যেতে পারে, কেন তাতে একটা মিস্ট্রি। ময়ূরকণ্ঠী জেলির মধ্যে একটা সাসপেন্স আছে, ডেফিনেটলি আছে, এবং ওটা একটু মনস্তাত্ত্বিক গল্প, তো কাজেই একটু সাইকোলজিক্যাল হরর বা সাইকোলজিক্যালি যা বলো, আমার মনে হয় এফেক্টিভ হবে, ডেফিনেটলি হবে। টেবিলের দিকে চাইতে এক অভাবনীয় দৃশ্য তার চেতনাকে বিহ্বল করে দিল। কাঁচের আবরণটি টেবিলের এক পাশে কাত হয়ে পড়ে আছে, আর জেলির আকারে এক আশ্চর্য পরিবর্তন। সেটা এখন আর গোলাকৃতি নয়, গোলকের দেহ থেকে অজস্র নীলাভ পাপড়ি নির্গত হয়েছে, এবং প্রতিটি পাপড়ি যেন মৃদু সমীরণে হিল্লোলিত হচ্ছে। আরেকটা জিনিস আমার এই জানার ছিল যে উনি যখন ছোট গল্প লিখতে, মানে ওনার হাজার কাজের মধ্যেই গল্প লিখছেন, মানে এটার জন্য ওনার কোনো ফেজ আছে যে এই বছরগুলোতে, এই জন্য 60s-এ মূলত বা 70s-এ ছবি তৈরির ফাঁকে ফাঁকে বা অন্য সবই তো ছবি তৈরির ফাঁকে ফাঁকে, এগুলো ছবি তৈরির ফাঁকে ফাঁকে, এবং যেটা হতো যে বিটুইন ফিল্মস এবং ছবি তৈরি, ধরো শুটিং পর্বটা হয়ে গেলে কিন্তু মাথার কাজ অনেকটা কমে গেল, মানে অনেক টেনশন কমে গেল, যে শুটিংটাই মানে এনিথিং ক্যান গো রং শুটিংয়ের সময়, কিন্তু সেই পর্বটা পেরিয়ে গেলে। আর তাছাড়া সন্দেশের সম্পাদক একটা কিছু তো কন্ট্রিবিউট করতেই হয়, এবং প্লাস পুজোর একটা ব্যাপার ছিল, যেটা প্রথম দিকে শুধু সন্দেশ ছিল, তারপরে আনন্দমেলা চলে আসে, তারপর দেশ চলে আসে, যে কারণে একটা সময় ওকে বার করে নিতে হতো, এবং মানে কিভাবে করতেন কিন্তু সেটা খুব অদ্ভুত, কারণ একবার মানে প্রচুর গল্প লেখা হয়েছে একদিনে, এর মধ্যে প্রচুর গল্প আছে যেগুলো একদিনে প্র্যাকটিক্যালি ননস্টপ স্টার্ট টু ফিনিশ এরকমও আছে। সকালে ধরলেন, আর যখন গল্প লিখতেন তখন কিন্তু একেবারে অন্য কোনো কাজ, মানে প্র্যাকটিক্যালি সেই চান খাওয়া দাওয়া সব ভুলে যেতেন আর কি, যে গল্পটা একদম যখন এক তোড়ে লিখে ফেলতেন। অধিকাংশ গল্প মানে ছোট গল্প তো ডেফিনেটলি, মানে তো সবই মোটামুটি ছোট গল্প, ফেলুদা শঙ্কু অবশ্য আলাদা, কিন্তু ছোট গল্প মানে আমার মনে হয় না কোনো গল্প দুদিনের বেশি উনি সময় দিয়েছেন লিখতে। আর বাংলা আপনি বলছেন কোনো লেখক ওই সেরকম পার্টিকুলারলি ওনার কোনো ইন্সপিরেশন, ইংরেজিতে তো অনেক, কোনো বাংলাতে বাঙালি রাইটারের মধ্যে কোনো আমি তো অন্তত বলতে শুনিনি। আর তুমি যদি ছবি টবি ধরো সে তো অন্য জিনিস এসে যাচ্ছে, কিন্তু এই কনটেক্সটে আমি বলবো যে সেরকম মেনলি তোমার অ্যাগাথা ক্রিস্টি ধরো, শার্লক হোমস তো বটেই, সেটা তো প্রথম প্রেম যেটাকে বলা যায় যদি ডিটেকটিভ ফিকশন হয়। আর তারপর অ্যাগাথা ক্রিস্টি আমি ওকে পড়তে দেখেছি, আর কনন ডয়েলের ভীষণই ভক্ত ছিলেন, আর জুল ভার্ন সেটা তো আবার সায়েন্স ফিকশন এসে গেল, মানে ফ্যান্টাসি চলে গেল, কিন্তু না আর সেরকম কিছু মনে পড়ছে না। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।